আসসালামু আলাইকুম পাখিরা। আমি আবারও একটা ওয়ান শট নিয়ে আসছি। আর এই ওয়ান শটটা একটা বাবুর বার্থডে স্পেশাল। আর সেই বাবুটার নাম হলো লিসান। সো লিসান বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। যদিও ওর আম্মু আমাকে একটা থিম দিয়ে দিয়েছিল, মানে রোমান্টিক, আবার ফানি, আবার ইমোশন, মানে সব কিছু থাকবে, এরকম কোনো স্টোরি আমার কাছে নেই। আর যেটা আছে সেটা অনেক বেশি রোমান্টিক। আমার মনে হয় না যে একটা বাচ্চার জন্মদিনে রোমান্টিক কিছু দেওয়া উচিত। এই কারণে আর কি আমি এটা চুজ করছি। আমি জানি না এটা তোমাদের ভালো লাগবে কিনা। এটা অনেক পুরনো একটা গল্প, আমার চ্যানেলে ছিল, আমি এটা ডিলিট করে দিয়ে আবার আপলোড করছি। তো তোমরা সবাই লিসানকে জন্মদিনের উইশ করে দিও, আর আমাকে জানিও গল্পটা কেমন। যদিও আই ডোন্ট নো, যাই হোক চলো শুরু করি। হসপিটালের বেডে পা ভেঙে পড়ে আছে বেগম। শুয়ে শুয়ে ভাবছে কিছুক্ষণ আগের কথা, যাকে সে ভাবতো তার জীবন সঙ্গী, বিপদ আপদের সঙ্গী, তার দুঃসময়ের সঙ্গী। সেই আইয়ু আজ তাকে ভুল প্রমাণ করে দিল। কিছুক্ষণ আগে ফোন করে আইয়ু জানিয়েছে সে বেগমকে বিয়ে করবে না। ডাক্তার বলেছে বেগমের পা কেটে ফেলতে হতে পারে, আর আইয়ু সারা জীবন একটা খোড়া ছেলের সাথে কাটাতে পারবে না। তাই সে বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। কথাটা ভাবতেই একটা তপ্ত নিঃশ্বাস ছাড়লো বেগম। তাহলে কি সে জীবনে মানুষ চিনতে ভুল করে ফেললো? সত্যিকারের ভালোবাসা কি সে নিজেই হারিয়ে ফেলেছে? কথাটা ভাবতেই মনে পড়লো একটা মেয়ের কথা। কথাটা ভাবতেই বেগমের মনে পড়লো একটা মেয়ের কথা। মেয়েটা তাকে পাগলের মতো ভালোবাসতো, আর বেগম সে তো নিহাতি তার সাথে টাইম পাস করেছিল। একদিন ওই মেয়েটি কাঁদতে কাঁদতে বেগমকে বলেছিল, আপনি একদিন খুব পস্তাবেন, কোনো একদিন আমার পায়ের কাছেও আপনার স্থান হবে না। আমি কেন, যাদেরকে এখন খুব প্রিয়জন মনে করছেন না, একদিন তাদের কাছেও বোঝা হবেন আপনি। আমাকে প্রয়োজনে যেমন ব্যবহার করলেন, কোনো একদিন প্রয়োজন হলেও পাবেন না আমাকে। তখন হয়তো খুব চাইবেন, এই যে আমাকে আজ আপনার যোগ্য না বলে অপমান করলেন, সেই আমার সাথে যোগাযোগ করার জন্য ছটফট করবেন একদিন। ওই দিন মেয়েটা খুব কেঁদেছিল, তবে ওর চোখের পানি আমার কাছে নিছকই নেকামি ছিল। এর কথাগুলো আজ সত্যি আমার ওপর চড়াও হয়ে বসেছে। আজ 5 বছর পর সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভাবনার মাঝেই বেগমের কানে আসে একটি পরিচিত কণ্ঠ। সে হকচকিয়ে তাকায়। সে যেন তার কানকে এবং চোখকে বিশ্বাস করতে পারছে না। এই তো সেই মেয়ে। ও কি ঠিক দেখছে নাকি এটা তার কল্পনা? মেয়েটার নাম কিম তেহিয়ং তে। বেগমের পাশের বেডে একটা ছেলে, বয়স হবে 30, তার সাথে কথা বলছে তে। তে এসেই সালাম দিয়ে বলে, স্যার আমি তে, আপনার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। কালকে আপনাকে কেবিনে দেওয়া হবে, আর আজ থেকে আপনার যা যা প্রয়োজন আমাকে বলবেন। কথা শেষ করে পাশে তাকিয়ে তে দেখলো 5 বছরের একটা বাচ্চা মেয়ে বসে আছে। এবার রোগী সালামের উত্তর নিয়ে বলে ওঠে, আমি জাংকুক, আমেরিকায় থাকি। মেয়েকে নিয়ে দেশে ঘুরতে এসেছিলাম, কিন্তু নিজেই হাত ভেঙে বসে আছি। এখন নিজেরই যত্ন নিতে পারছি না, মেয়েটারও খেয়াল রাখতে পারছি না। আপনি আমার মেয়েটার বেশি যত্ন নিলেই হবে। তে আবারও মেয়েটার দিকে তাকায় আর বলে ওঠে, ও খুব কিউট, মাশাআল্লাহ। নাম কি ওর? রুহি। খুব সুন্দর নাম। স্যার আপনি চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখবো। এবার তে রুহিকে কাছে ডাকে, কিন্তু রুহি চুপচাপ জাংকুকের দিকে তাকিয়ে আছে। হয়তো তেকে তার ভয় করছে। জাংকুক ব্যাপারটা বুঝতে পেরে বলে ওঠে, মিসেস তে, ও আসলে আমি ছাড়া কারোর কাছে যায় না, তাই ভয় পাচ্ছে। একটু ম্যানেজ করার চেষ্টা করুন প্লিজ। স্যার আমি মিসেস না, মিস, অবিবাহিত। আপনি আমার নাম ধরেই বলবেন প্লিজ। এটা শুনে জাংকুক বলে, আচ্ছা ঠিক আছে। তে এবার রোহিত দিকে তাকায় আর মনে মনে বলে, তুই বাচ্চা মানুষ, সবার কাছে যাবি, তোকে সবাই আদর করবে, চকলেট দেবে, তা না করে তুই তোর বাবার মুখের দিকে হা করে তাকিয়ে আছিস। এবার তে পাশে তাকাতেই দেখতে পেলে একটা পরিচিত মুখ। কোনো এক সময় সে তাকে বলেছিল তাকে অনেক ভালোবাসে, কখনো ছেড়ে যাবে না, তাকে ছাড়া বাঁচবে না, তেকে ছাড়া সে জীবন্ত লাশ। তে ভাবছে সে কি সত্যি বেগমকে দেখতে পাচ্ছে?
শিওর হওয়ার জন্য সে নিজেই নিজেকে চিমটি কাটে। হ্যাঁ, সে জেগে আছে। এবার তের বুকের ভেতরে কষ্ট হচ্ছে। কেন এই মানুষটার সামনে আবার দেখা হলো? কেন এই মানুষটার সাথে আবার দেখা হলো? তে তো আর এটা চায় না। তে এবার নিজের চোখের পানি লুকাতে জাঙ্কুককে বলে কেবিনের বাইরে চলে আসে। অন্যদিকে বেগম সে তো এতক্ষণ তের দিকেই তাকিয়েছিল, কিন্তু কোনো কথা বলার সুযোগ পাওয়ার আগেই তে চলে গেল। তাহলে কি তে তাকে খেয়াল করেনি? কথাগুলো ভাবতেই তার পাশে বসে থাকা তার চাচাতো ভাই ব্রাইটকে ডাকে। ব্রাইট, ওই দেখ তে। কোন তে? তোমার তো আবার তে এর অভাব নাই। তুই থামবি তে? ওই যে আমার নানুর বাড়িতে মাঝে মাঝে আসতো। কি বলো তে আপু? এখানে কিভাবে আসবে? হয়তো তোমার ভুল হচ্ছে। পুরনো প্রেম কি আবার জেগে উঠলো নাকি? আরে না, আমি ঠিক দেখেছি। তুই যা দেখ না, মনে হলো এখানকার নার্স। আমি ডাক দেবার আগে ও চলে গেল। ও আমাকে মনে হয় দেখতে পায় নাই, দেখলে ঠিকই আসতো। আমাকে পাবার জন্য মেয়েটা কি না কি করেছে। আমি তো ভেবেছিলাম হয়তো মরেই গেছে। ভাইয়া, অন্যের মরার কথা চিন্তা না করে নিজের কথা ভাবো। পাটা মনে হয় কেটে ফেলতে হবে তোমার। বেগম আর কথা বাড়ায় না, তের অপেক্ষা করতে থাকে। তে কিছুক্ষণ পরে আবার কেবিনে আসে। রুহি তের সাথে কোনো কথা বলে না, চুপ করে বাবার পাশে বসে আছে। স্যার, আপনার কোনো সমস্যা হয় নাই তো? না, আমার সমস্যা হয়নি। আমি তো বলেছিলাম আমার এত খেয়াল রাখা লাগবে না, আমার মেয়ের খেয়াল রাখলেই হবে। তাহলেই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তে হেসে বলে, আমি চেষ্টা করব আমার দায়িত্ব পালন করার। কিছুদিনের জন্য আমাকে মেয়ের মা হতে হবে, এই যা। জাঙ্কুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার কাছে যা শুনেছিল তাই সত্যি। মেয়েটা অনেক মিশুক, সবকিছু কত সহজে মানিয়ে নিয়েছে। এবার জাঙ্কুক রুহিকে তের পাশে দিয়ে বলে, মামনি, এটা তোমার আন্টি। দেখো না, বাবাইয়ের হাতে ব্যথা। বাবা নিজের কাজ নিজেই করতে পারছে না। তুমি প্লিজ আন্টির সাথে থাকো। বাবা সুস্থ হলে আবার তোমার সাথে অনেক মজা করব। রুহি শুধু বাবার কথা শুনলো, কিচ্ছু বলল না। বেগম তেকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রাইটকে তের কাছে পাঠায়। ব্রাইট তে আপু বলে ডাক দেয়। তে পেছনে তাকিয়ে বলে, কে আপনি? আরে আপু, আমাকে চিনতে পারছো না? ওই দেখো ভাইয়া তোমাকে ডাকছে। তে এবার রাগে কণ্ঠেই বলে, এখানে ভাইটায় দেখার সময় নেই, আর আমি কারোর কাছে যেতে পারবো না। আমাকে শুধু একজন রোগীর জন্য এখানে পাঠানো হয়েছে। অন্য নার্সকে ডাকেন। জাঙ্কুক হঠাৎ তের এরকম রিয়াকশনের কারণ বুঝলো না। দেখলো তের চোখের পানি। জিজ্ঞেস করলে বলল সে ঠিক আছে। অন্যদিকে ব্রাইট অপমানিত হয়ে চলে যায়। এদিকে তে রুহির সাথে ফ্রি হবার চেষ্টা করছে, বাট রুহি তো কথাই বলছে না। তে এবার বিরক্ত হয়ে ফোন নিয়ে বসে পড়ে। ফেসবুকে ঢুকতেই একটা রিকোয়েস্ট মেসেজ আসে। মেসেজটা দেখে তে কান্না করে দেয়। আল্লাহ, কেন আজকে আমাকে এখানে এনে দাঁড় করালে? যাকে ভালোবাসার জন্য এত কষ্ট করলাম, আজ আবার তার সামনে কেন? মেসেজে লেখা ছিল, কেমন আছো তে? আমি বেগম। দেখলাম তুমি নার্স হয়েছ। জানোতে, বাইক অ্যাক্সিডেন্টে আমার পা ভেঙে গেছে। আসবে না আমাকে দেখতে? প্লিজ এসো। তে ভাবছে কি রিপ্লাই দেবে। কোনো রিপ্লাই করলো না। তে ভাবে ওর জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে এসেছে সে আর অতীতকে তার জীবনে আনবে না। সে কোনো বেগমকে চেনে না বলেই নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। কেবিন থেকে বাইরে আসতেই তে ব্রাইটকে দেখতে পায়। আপু, আপনি আমাকে চিনতে পারছেন না? বিশ্বাস করুন, ভাইয়া তার ভুল বুঝতে পেরেছে। সে তার পাপের ফল ভোগও করছে। আপু, ক্ষমা না করেন, একবার দেখা তো করতেই পারেন। চুপ! আজকে আপনি আমাকে আপু সম্বোধন করছেন? আগে আপনার এই মিষ্টি কথাগুলো কই ছিল? আপনিও তো আমাকে কম অপমান করেননি। আমি আপনার বয়সে বড় ছিলাম, আপনি সেই সম্মানটুকুও দেননি। এখন ভদ্রতা দেখাচ্ছেন? এরপরে আমার সাথে কথা বাড়াতে আসলে আপনার পা আমি ভেঙে দিব। টাকার জন্য তো ভাইয়ের পেছন পেছন ঘুরতেন, আপনার পেছনে কেউ আসবে না, বুঝছেন? বলে তে সেখান থেকে চলে যায়। এবার ব্রাইট ভাবছে, এটাই কি সেই তে যাকে আমরা আগে চিনতাম? তে কেবিনে গিয়ে রুহিকে ডাকে। মামনি, তোমার জন্য চকলেট আছে। চকলেটের কথা শুনে রুহি মুচকি হাসে। তে এর কাছে যায় আর নিজের হাতটা বাড়িয়ে দেয়। তে এবার রুহির হাতে চকলেট দিয়ে তাকে পাশে বসিয়ে নেয় আর বলে,
তুমি যদি আমার সব কথা শোনো তাহলে তুমি যা বলবে আমিও তাই শুনবো। ওকে, শুনবো মামনি। তে অবাক হয়, ভাবে এত পরিবর্তন, বাচ্চা মানুষ তো তাই হয়তো। বেগম ব্রাইডকে তের বিষয়ে জিজ্ঞেস করতে ব্রাইড কাট কাট গলায় বলে, ভাইয়া শোনো, যা গেছে তা গেছে, আবার কেন তের পিছনে পড়লে? অপমানিত হবার জন্য? তোমার অপমানিত হবার ইচ্ছে থাকলে তুমি হও, আমাকে টানবে না। আর আমি আজকে বাসায় চলে যাব। তোমার মাকে বলো আসতে, আমার অনেক কাজ আছে। তোমার পাশে পড়ে থাকলে হবে না। বেগমের খুব খারাপ লাগছে, এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে সে কোনোদিনও ভাবেনি। কেটে গেছে 5 থেকে 6টা দিন। বেগমের হসপিটাল থেকে চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। এর মধ্যে সে তের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু তে বলেনি। এখন তো পায়ের থেকে বেশি বুকে ব্যথা হচ্ছে। ঘুমিয়ে পড়েছিল বেগম। তার বোন লিসার ডাকে ঘুম ভাঙে। বোনকে দেখে বেগম নিজেকে সামলাতে পারে না, চোখে পানি চলে আসে। কি রে ভাইয়া, তোর চোখে পানি কেন? কি হয়েছে? কিছু না রে, তোদের আমাকে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে তাই না? আমাকে নিয়ে টানাপড়া করতে হচ্ছে। আমার পা কেটে ফেলে তো খোঁড়াই হয়ে যাব। ভাইয়ের কথা শুনে লিসা হাউমাউ করে কেঁদে ওঠে। ভাইয়ের কষ্ট তার সহ্য হচ্ছে না। অনেক আদরে রেখেছে ভাই তাকে সবসময়। আজ ভাইয়ের এই হাল দশা সে মেনে নিতে পারছে না। যদি কিডনির মতো পাও ট্রান্সফার করা যেত তাহলে সে তার একটা পা ভাইকে দিয়ে দিত। ভাইয়া, মন খারাপ করো না, আমরা তোমার পাশে আছি। আর হ্যাঁ, বাবা তোমার জন্য কৃত্রিম পায়ের অর্ডার করেছে। তুমি আবার আগের মতো হাঁটতে পারবে। এখন আমাদের এই হসপিটাল থেকে যেতে হবে অন্য হসপিটালে, সেখানে তোমার অপারেশন হবে। বেগম অবাক হয়ে বলে, বাবা সব ব্যবস্থা করেছে? বাবা না বললো আমাকে একেবারে ত্যাগ করে দিবে, কখনো যোগাযোগ করবে না? বাবা মা সন্তানের উপর রেগে থাকতে পারে না ভাইয়া। আর তুই অ্যাক্সিডেন্ট হবার পর থেকে বাবা প্রতিদিন তোর খোঁজ নিত আমার কাছে। সব খরচও বাবাই বহন করছে। বেগম করুণ দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে আছে। এতদিন যাদের জ্বালিয়েছে তারাই আজ তার পাশে দাঁড়িয়েছে। আচ্ছা, তেও কি ফিরে আসবে? ওকে ফিরতে হবে আমার কাছে। আমি জানি আমার প্রতি ওর রাগের পাহাড় জমেছে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওর রাগ ভাঙাবো আমি। আমি জানি ও আমাকে এখনো ভালোবাসে। ওকে ছাড়া থাকা আমার পক্ষে আর সম্ভব না। অন্যদিকে ডক্টর নামচুন বলে, দেখো তে, এতদিন হসপিটালে থাকলেও এখন ওর বাড়ি গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে। ও, তাহলে তো আমার কাজ শেষ স্যার। না তে, শেষ না। তুমি জাঙ্কুকের বাসায় যাবে, জানোই তো ওর ওখানে কেউ নেই। এবার বিরক্ত হয়ে বলে, স্যার এগুলো কি বলছেন আপনি? আপনার মুখে বাঁধলো না? আর কেউ নেই মানে কি? আপনি তো ওনার বন্ধু, আপনার বাসায় নিয়ে যান। আমার বাসায় নিতে পারলে তোমাকে বলতাম না। স্যার আমি পারবো না, আমার বেশি স্যালারির দরকার নেই। আমি যা পাই তাতেই খুশি। দেখুন স্যার, আমি একজন অবিবাহিত মেয়ে হয়ে অন্য পরপুরুষের বাসায় থাকতে পারবো না। তাছাড়া আমার কাজ হসপিটালে, কারোর বাসায় না। আপনি অন্য কাউকে ঠিক করুন স্যার। বলে হাঁটা ধরে তে। পেছন থেকে মিস্টার নামজুন ডাকে, মিস্তে, আমার কথা শুনতে তুমি বাধ্য, না হলে তোমার চাকরি খেয়ে নিব। ভালোভাবে শুনে রাখো, জাঙ্কুকের জন্য নয়, রুহির জন্য তোমাকে যেতেই হবে। আর তুমি একলা মেয়ে, যদি নিজের ইজ্জতের ভয় পাও তাহলে সেই দায়িত্ব আমি নিলাম। আর হ্যাঁ, সোজা আঙুলে ঘি না উঠলে আমি আঙুল বাঁকাতে জানি। তে কি করবে বুঝতে পারছে না। বাড়িতে বাবা অসুস্থ, তাকে সংসারে টাকা পাঠাতে হয়। চাকরিটা যদি না থাকে আর ভাবতে পারছে না তে। স্যার আমাকে একদিনের ছুটি দিবেন? আমি ভেবে বলবো। আচ্ছা ঠিক আছে, ভাবো। তবে তোমাকে যেতেই হবে, আর সেটা কাল। তে বেরিয়ে যেতেই নামজুন বলে, কেন তোমাকে পাঠাচ্ছি সেটা জানলে হয়তো তুমি আমাকে ধন্যবাদ দিবে, না হয় ঘৃণা করবে। তে বাসায় এসে কান্নায় ভেঙে পড়ে। কেন আমার সাথে কেন এমন হয়? আমার অতীত বর্তমান সব আমায় পেঁচিয়ে ধরছে। কেন? আমি ভালোভাবে বাঁচতে চাই। আসলে সত্যি তো এটাই। তে এখনো বেগমকে ভালোবাসে। নামজুন জাঙ্কুকের কেবিনে যায় তাকে দেখতে। গিয়ে দেখে জাঙ্কুক কিছু একটা খুঁজছে। কি রে, কাউকে খুঁজছিস? না মানে রুহি তেকে খুঁজছিল। আচ্ছা, তে কি রাজি হয়েছে? প্রথমে হয়নি, পরে বাধ্য করেছি।
সবই রুহির জন্য। আচ্ছা জাঙ্কুক, বিয়ে কি করবি না? দেখ নামজুন, বিয়ের কথা বাদ দে। ভিকে আমি অনেক ভালোবাসি, ওর জায়গায় অন্য কাউকে দিতে পারবো না। আর এখনকার মেয়েরা অন্যের মেয়ে মানুষ করতে চায় না, তাই আমার মেয়ের মা বাবা দুটোই আমি। পরের দিন তে নামজুনের কেবিনে যায়, সাথে ব্যাগপত্র দেখে খুশি হয় তিনি। স্যার, আজ অসহায় পেয়ে আমার সাথে এটা ঠিক করলেন না। আপনি রুহিকে আমার সাথে রাখতে পারতেন, আর তার বাবার জন্য অন্য কাউকে। মিস্তে, রুহি তার বাবাকে ছাড়া থাকে না। আমি বাইরে অপেক্ষা করছি, আপনি রুগীকে বাইরে নিয়ে আনুন, বলেই চলে যায় তে। তের এখন খুব ইচ্ছে করছে বেগমকে একবার দেখে আসতে, অন্যদিন এক পলক হলেও দেখতো, কিন্তু আর তো হবে না। কথাটা ভাবতেই আবার নিজের মনেই ভাবে, না তে, তুই কিভাবে ভুলে যাচ্ছিস? তোর সাথে কতটা অন্যায় হয়েছে সেদিন, তুই বেগম নামের কাউকে চিনিস না। পেছন থেকে রুহি এসে বলে, মামনি, কই ছিলে কাল? জানো, তোমায় অনেক মিস করেছি। এখন তুমি আমার সাথে আমার বাসায় যাবে। হুম, বলতেই রুহি খুশি হয়ে তেকে জড়িয়ে ধরে, চুমু দিয়ে বলে, তুমি অনেক ভালো মামনি। তে গাড়িতে বসে ভাবে জীবনটা কেমন হয়ে যাচ্ছে। সে এটা কখনোই মেনে নিত না, বাড়ির কথা চিন্তা করে মানতে বাধ্য সে, না হলে সৎমা আর আস্ত রাখবে না তাকে। আচ্ছা, মাগুলো বাচ্চাদের একা রেখে কেন চলে যায়? তারা কি জানে না তাদের মতো করে তার সন্তানকে কেউ ভালোবাসতে পারে না? আচ্ছা, রুহির মায়ের কি হয়েছিল? সেও নিশ্চয়ই আমার মতো মাকে অনেক মিস করে। আমি তো কোনোদিনও মা হতে পারবো না, এই কথা জানলে কোনো ছেলেই আমাকে মেনে নিবে না। জানি না কোন নতুন পরীক্ষায় আমি পড়লাম। আল্লাহ, জাঙ্কুক স্যারকে তাড়াতাড়ি সুস্থ করে দিও, তাহলে আমিও তাড়াতাড়ি মুক্তি পাবো। মামনি, তুমি চুপ করে আছো কেন? কথা বলবে না আমার সাথে? তে মুচকি হাসে, রুহির হাতে চকলেট দিয়ে মনে মনে ভাবে, অতীতকে ভুলতে হলে আমায় রুহির সাথে মিশতে হবে। আজকে বেগমের পায়ের সার্জারি করা হবে। বারবার তার তের কথা মনে হচ্ছে। হঠাৎ পাশে ব্রাইটের কণ্ঠ শুনে বলে, তুই এখানে? তোর না অনেক কাজ। এতদিন তোমার সাথে সবসময় লেগে থাকতাম, আজ তোমার বিপদের দিনে না এসে পারলাম না। ভালো করেছিস, এর খোঁজ এনে দে না ভাই, ওর কথা খুব মনে পড়ছে। আইওর সাথে বিয়ে ঠিক হবার পর থেকে আমার তের কথা প্রচুর মনে পড়ে। আচ্ছা, পরে খোঁজ নেবনি, এখনই যা। এবার ব্রাইট হসপিটালে গিয়ে তের খোঁজ নেয়, সবটা জানতে পারে। বেগম শুনতেই রেগে যায়, খুব তেজ হয়েছে না? আমি এতবার ডাকলাম শুনলো না, আর ওখানে চলে গেল। একবার সুস্থ হই, ওর তেজ যদি আমি না কমিয়েছি, আমার নামও বেগম না। আর ব্রাইট, ওই লোকের খোঁজ লাগা। কে সে, যে কিনা আমার ভালোবাসা নিয়ে টানাটানি করছে? তেকে আমি না পেলে অন্য কারোর হতে দিব না। এদিকে তে জাঙ্কুকের বাসায় নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। রুহি সারাক্ষণ তের সাথে থাকে, তে যা যা করে রুহিও তাই তাই করে। জাঙ্কুকের কাছেও যায় না, খাওয়া ঘুমানো সব তের সাথে করে, আর সবসময় প্রশ্ন করতেই থাকে, মামনি এটা কি, মামনি ওটা কেন? তে মনে মনে ভাবে, আমি কি প্রশ্নোত্তরের বক্স খুলে বসেছি? কানের পোকা বের করে দিল এই মেয়েটা আমার। এবার তে রুহিকে তার বাবার কাছে পাঠায়, সে ফ্রি আছে বলে। কিন্তু রুহি আবার ফিরে এসে বলে, বাবা এর কাছে আমার ভালো লাগছে না মামনি, আমি তোমার কাছে থাকবো। তাহলে চুপ করে থাকবে, আমি কাজ করব। আমি তোমায় হেল্প করি, তুমি পারবা না বাবু। চুপ করে বসে দেখো আমি কি করি। কিন্তু না, রুহি কান্না জুড়ে দেয়। তে উপায় না পেয়ে রুহির হাতে এক টুকরো আটার খামির দেয়। রুহি ছোট ছোট 3টা রুটি বানায়, তে সেগুলো ভেজে দেয়। এবার রুহি সেগুলো নিয়ে জাঙ্কুকের কাছে গিয়ে বলে, বাবা দেখো তো কার রুটি সুন্দর, আমার নাকি মামনির? জাঙ্কুক হেসে বলে, আমার মায়ের বানানো রুটি সব থেকে সুন্দর। রুহি তো অনেক খুশি। বাবা, এখন থেকে আমি তোমায় রুটি বানিয়ে খাওয়াবো। বাবা মেয়ের কথা শুনে তেও হেসে দেয়। তে রুহিকে খাবার খাওয়াচ্ছিল আর নিজেও খাচ্ছিল। তখনই জাঙ্কুক প্রশ্ন করে, আচ্ছা তে, তোমার বাড়িতে কে কে আছে? এই তো স্যার, বাবা মা আর ছোট ভাই। বাট আমি যে শুনলাম তোমার মা নেই। জি স্যার, আমার মা বেঁচে নেই, উনি আমার সৎ মা, কিন্তু আমি ওনাকে মায়ের চোখে দেখি।
আর উনি উনি কি তোমাকে মেয়ের চোখে দেখে? তা জানি না স্যার, তবে আমার মা ভালো ছিল না, ওনার জন্য আমি খারাপ হয়েছি। আমার মা ছোট থেকে এত পরিমাণের আদর দিয়েছে যে উনি চলে যাওয়ার পর আমি অচল হয়ে গিয়েছিলাম। বলুন স্যার, যখন আমায় ছেড়ে চলে যাবারই ছিল তাহলে আমাকে এত আদর দিয়ে বড় করার কি ছিল? কোনোদিন এক গ্লাস পানিও ঢেলে খেতে দেয়নি। কিন্তু জানেন স্যার, আমার বাবা যখন আবার আমার জন্য বিয়ে করে এনেছিল, সে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে। আমার রাগ জেদের কোনো দাম ছিল না। এখন বলুন কে ভালো? আমার মা তো আমায় শুধু আদর করেছে, আর সৎ মা বাস্তবতা শিখিয়েছে। তোমার মায়ের কি হয়েছিল? সে এক ভয়ঙ্কর অতীত, যা আমার ও আমার মায়ের জীবনটা শেষ করে দিয়েছে। গরিবের কাহিনী শুনে কি হবে স্যার? শুনি, লাভ লসের কি আছে? এবার টেপ বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাক। আমি তখন ক্লাস 9-এ পড়ি। মামার বাড়িতে গিয়ে প্রথম বেগম আমাকে দেখে পিছে পড়েছিল। আসলে আমার মামার বাড়ির পাশে বেগমের নানির বাড়ি ছিল। অনেকদিন আমার পেছনে ঘুরে লাভ না হলে বেগম আমার মায়ের হাতে পায়ে ধরে রাজি করায় বিয়ের জন্য। মা অনেক নরম মনের মানুষ ছিল, তাই বেগমকে বলে ওর পরিবার সহ আসতে, কিন্তু এসএসসি পরীক্ষার পরেই বিয়ে দিবে, এখন শুধু কথা হবে। বেগম তার চাচাকে নিয়ে আসে। বাড়িতে দ্বিমত করলেও বেগম বলে আমার এসএসসির পরে তার বাবা মা আসবে। যেহেতু পরিবার থেকে ঠিকঠাক, তাই আমিও ওর সাথে কথা বলতাম, মাঝে মাঝে ঘুরতেও যেতাম। সত্যি বলতে ভালোবেসে ফেলেছিলাম। আমার পরীক্ষার পরে বেগমের বাবা জানায় উনি এই বিয়ে মানবেন না। কোথায় উনি কোটিপতি আর আমার বাবা সামান্য একটা জব করে, এমন মেয়েকে তিনি মেনে নেবেন না। আমার মা বারবার নিজেকে দায়ী করছিল এটার জন্য। তার পরপরই মা স্ট্রোক করে আর আমাকে একা রেখে চলে যায়। বাবা আবার আমার জন্য বিয়ে করে নিয়ে আসে, কিন্তু সৎ মা আমার সাথে খারাপ ব্যবহার করত। বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো। বাবার চাকরিটাও বেগমের বাবার জন্য চলে যায়, তাই বাবাও আমার সাথে খারাপ ব্যবহার করত। তাই আমি ঠিক করেছি বেগমের সাথে পালিয়ে যাব। ঠিক তখনই বেগমও তার আসল রূপটা দেখায়। সে আমার মতো মেয়েকে বিয়ে করবে না, যার মা নেই, বাবারও ঠিক মতো জব নেই। বিয়ের পরে না পাবে সে শ্বশুর বাড়ির আদর, আর না পাবে নিজের বাবা মায়ের আদর, তাই সে আমায় বিয়ে করবে না। প্রায় 2 মাস আমি বুঝিয়েছি বেগমকে। ও আর ওর ছোট ভাই ব্রাইট আমাকে জানা তাই বলে অপমান করেছে বারবার। এরপরে আমার ছোট খালা আমায় নিয়ে যায়, আবার পড়াশোনা শুরু করি, আর তারপরে নার্সিং, আর আজ এখানে। জাংকুক অবাক হয়ে তাকিয়ে আছে তের দিকে। তারপরে আর বেগমের সাথে দেখা হয়নি? হয়েছিল তো। হসপিটালে যে ছেলেটা আপনার পাশের বেডে ছিল, ওইটা, পা ভাঙা। জাংকুক একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এখন রুহি সবসময় তেকে নকল করে। তে যা করতো রুহিও তাই করত। এভাবেই কাটছে তের সময়। রুহির সাথে এখন তার যেন এক নতুন জীবন শুরু হয়েছে। তার জীবনে এটা অনেক সুন্দর অনুভূতি, আবার অদ্ভুত। বিয়ে না করেই সন্তান পালন করছে সে। জাংকুক ফোন করে নামজুনকে। কিরে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এ কেমন কাজ করছে? ভালো, পাক্কা গিন্নির মতো। আর রুহি তো ওর সাথে মিশে গেছে। ভাবছি ও চলে গেলে রুহি আবারও একা হয়ে যাবে। তা রেখে দিলেই তো পারিস, বিয়ে করে নে না থেকে। দেখ, সবকিছু নিয়ে মজা করবি না। আমি বিয়ে করব না, এটাই আমার শেষ কথা। বলে ফোনটা কেটে দেয় জাংকুক। তে আর রুহি দুজনেই রান্নাঘরে রান্না করছে। রুহি ছোট ছোট হাঁড়ি পাতিল নিয়ে তে যা যা করছে ও তাই করছে। এটা দেখে জাংকুক ভাবে, আজ ভি বেঁচে থাকলে তার সাথে হয়তো এভাবেই থাকতো মেয়েটা। ভিয়ের কথা মনে হতেই জাংকুকের চোখে পানি চলে আসে। তে সেটা লক্ষ্য করে জাংকুকের কাছে যায়। কি হয়েছে স্যার, কাঁদছেন কেন? ম্যামের কথা মনে পড়েছে? ভি থাকলে আজকে। স্যার, ম্যামের কি হয়েছিল যদি বলতেন? জাংকুক বলতে শুরু করে। পারিবারিকভাবে আমার আর ভিয়ের বিয়ে হয়েছিল, সবকিছু ঠিকঠাকই ছিল। আমি জানতাম না ওর থ্যালাসেমিয়া রোগ আছে, ও জানায়নি। প্রতি মাসে রক্ত বদলানো লাগতো। ওকে আমি প্রচন্ড ভালোবাসতাম, তাই সাথে করে আমেরিকা নিয়ে যাই, ওখানে ট্রিটমেন্ট করি। 1 বছর পরে রুহি আসে, আর রুহির যখন 3 বছর,
তখন ব্লাড ক্যান্সার ধরা পড়ে, আর প্রথম কেমো দেওয়ার পরেই চলে যায় সে। সবটা শুনে তের চোখে পানি চলে আসে। সত্যি নিয়তি বড়ই নিষ্ঠুর। কোনো মানুষই সম্পূর্ণভাবে সুখী বা পরিপূর্ণ নয়। অন্যদিকে বেগম ব্রাইটকে দিয়ে তের খোঁজ নিয়েছে। এখন বাড়িটাও চেনে ব্রাইট। বেগম ব্রাইটের হাতে টাকা দিয়ে বলে, এইগুলো তের মুখে ছুঁড়ে মেরে বলবি কত টাকা হলে সে আমার কাছে আসবে। ব্রাইট আসে জাঙ্কুকের বাড়িতে। জাঙ্কুকই দরজাটা খোলে। এই যে মিস্টার, তেকে নিয়ে নষ্টামি করছেন। একজন অবিবাহিত মেয়েকে বাড়িতে রেখেছেন। আরো অনেক বাজে মন্তব্য করে ব্রাইট। তে রেগে গিয়ে ব্রাইটের গালে থাপ্পড় মারে, অপমান করে বের করে দেয়। বেগম বলে এই থাপ্পড়ের শোধ দিবে বলে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন জাঙ্কুক বলে, আচ্ছা তে, আমরা একসাথে কতদিন আছি, তুমি চলে গেলে আমাদের কথা মনে পড়বে না? না মানে রুহিকে মিস করবে না? হ্যাঁ স্যার, মনে তো পড়বেই। জীবনে এক ভিন্ন রকমের অভিজ্ঞতা হলো। রুহিকে অনেক মিস করব। আর আমাকে? তে লজ্জা মাখিয়ে মুখে বলে, বললাম না স্যার, ভিন্ন রকমের অভিজ্ঞতা। আপনাদের আমি কোনোদিনও ভুলতে পারবো না। কথাটা শুনে জাঙ্কুকের প্রচুর খারাপ লাগছে। তে চলে যাবে ভাবলেই খারাপ লাগছে তার। কেন হচ্ছে এমন? তে তো ওর কেউ না, শুধুমাত্র একটা নার্স। তাহলে এরকম কেন হচ্ছে? পরের দিন তে হসপিটালে নামজনের কাছে যায়। স্যার, আর কিছুদিন পরে তো জাঙ্কুক স্যারের ব্যান্ডেজ খোলা হবে। উনি ঠিক হয়ে গেলে আমাকে কিছুদিনের জন্য ছুটি দিবেন, আমি বাড়িতে যাব। উত্তরে নামজন বলে, আচ্ছা তে, তুমি রুহির মা হয়ে থেকে যাও না ওদের সাথে। রুহি তোমাকে অনেক ভালোবাসে। তুমি কি পারো না ওর মা হয়ে থেকে যেতে? দেখুন স্যার, আপনি কি শুরু করেছেন এগুলো? আমি কোনোদিনও বিয়ে করতে চাই না। প্লিজ এসব বন্ধ করুন। আচ্ছা, তুমি ছুটি পাবে। ধন্যবাদ জানিয়ে চলে যাইতে। তে হসপিটালে গিয়েছে শুনে জাঙ্কুকের অনেক খারাপ লাগে। তাহলে কি বেগমকে দেখতে গিয়েছে? তে গেলে গিয়েছে, তাতে আমার কি? মনে মনে জাঙ্কুক এগুলো ভাবে। ভালো থাকুক ও, এতেই হবে। আর এদিকে তে ভাবছে নামজনের কথা। স্যার এসব কি বলছেন? আমি কিভাবে রুহির মা হব? জাঙ্কুক স্যার এখনো ভি ম্যামকে অনেক ভালোবাসে, আমাকে কোনোদিনও মেনে নেবে না। দেখতে দেখতেই জাঙ্কুকের হাতে ব্যান্ডেজ খোলা হয়ে গেছে। সে এখন সুস্থ। এবার তে চলে যাবে, কিন্তু রুহি শুনলে অনেক কান্নাকাটি করবে, যেতে দেবে না। তাই তে সবার চোখের আড়ালে হসপিটাল থেকে বেরিয়ে যায়। পরের দিন তে বাড়ি পৌঁছালে তার সৎমা জানায় তের বিয়ে ঠিক করা হয়েছে। 2 দিন পরেই বিয়ে। ছেলে পুলিশের চাকরি করে। একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। কিন্তু মা, আমি তো বলেছি আমি বিয়ে করব না। তোর বাবার শরীর ভালো না, তোর তাড়াতাড়ি বিয়ে দিতে চাই সে, তাই এটাই ফাইনাল। 2 দিন পরে তোর বিয়ে হবে বলে চলে গেল তের সৎমা রোজ। ভেবেছিলাম এবার নিজের মতো করে বাঁচবো, কিন্তু মা যা বলছে তা করেই ছাড়বে। এটা খুব ভালোভাবে জানে তে। কিন্তু ও যে মা হতে পারবে না, এটা কি জানে ছেলেটা? সে তো যোগাযোগও করতে পারবে না। পারলে সে সব বলে দিত, তারপরে হয়তো আর বিয়েটা করতে হতো না। অন্যদিকে জাঙ্কুক এখন পুরোপুরি সুস্থ, কিন্তু মনের মধ্যে কেমন যেন যন্ত্রণা। আর মেয়েটার অবস্থা চোখে দেখার মতো না। মামনি মামনি করে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। তার শুধু মামনিকে চাই। তোকে বলেছিলাম তেকে বিয়ে করতে, আজ রুহির এই অবস্থার জন্য তুই দায়ী বলে রাগ দেখিয়ে বেরিয়ে আসে নামজুন। রুহি অসুস্থ হয়ে পড়েছে আস্তে আস্তে। জাঙ্কুক নামজুনকে ফোন করে। আমার মেয়ের জন্য আমি সব করতে পারি নামজুন, আমার আর সহ্য হচ্ছে না রুহির এই অবস্থা। তুই আমার মেয়ের জন্য হলে সবকিছু ঠিক কর, আমি করবো তেকে বিয়ে। নামজুন খুশি হয়ে কল কাটে, তেকে ফোন করে, বাট তের ফোন সুইচ অফ। নামজুন ভাবে পরে ফোন করে নিবে। জাঙ্কুক আবারও কল করে। কি রে, কোনো খোঁজ হলো? কথা বললি? না, ওর ফোন বন্ধ। জাঙ্কুক এবার কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, আমার মেয়ের অবস্থা ভালো না রে নামজুন। আচ্ছা, তের ঠিকানা আছে তোর কাছে? আমি এক্ষুনি রওনা দেব। মেয়েটাকে একমাত্র ওই পারবে বোঝাতে। নামজুনের কাছে তের ঠিকানা নেই। সে এবার জিমিনের কাছে ফোন করে। তের রুমমেট, ভালো বন্ধু তারা। সেও এই হসপিটালে কাজ করে, আর জিমিনের কাছ থেকে ঠিকানা পেয়েও যায়। কিছুক্ষণের মধ্যে তারা রওনা দেয়।
রুহি নামজনকে ধরে কান্না করছে আর বলছে, তুমি তো মামনিকে আমার কাছে এনেছিলে, এনে দাও না আঙ্কেল আবার। অন্যদিকে ভুবন তার নানির বাড়িতে যায় এবং ব্রাইডকে দিয়ে তের হবু জামাইয়ের ঠিকানা বের করে, ওর সাথে দেখা করে। তারপরে একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, যা বলে এসেছি না, এরপরে বিয়েটা নিশ্চিত ভাঙবে, আর তে নিজে অনুরোধ করবে আমাকে ওকে বিয়ে করতে। এদিকে তে বসে রুহির কথা ভাবছে, মেয়েটা কি আমাকে মিস করছে, আমার জন্য কি কান্না করছে, আর স্যার সেও কি আমায় মিস করছে। পরে পরেই মনে মনে বলে, কি ভাবছি আমি, কাল আমার বিয়ে, তবে যাই হোক, রুহির জন্য একটু হলেও মা হবার সৌভাগ্য হয়েছিল আমার। আজকে তের বিয়ে। সকাল সকাল তার সৎ মা চরিত্রহীনা বলে গালাগালি দিতে শুরু করেছে তেকে। তে গিয়ে বলে, আপনি এগুলো কি শুরু করেছেন, বাসায় মেহমানের সামনে আমায় গালাগালি করছেন কেন? চুপ অপয়া, এতদিন অবিবাহিত হয়ে একটা ছেলের বাসায় ছিলি, সত্য কখনো চাপা থাকবে না। ছেলেপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তোর মা তোকে এই শিক্ষা দিয়েছে? মার কথা শুনে তে রেগে যায়। অনেক বলেছেন, আর একটাও যেন কথা আপনার মুখ থেকে বের হয় না। আমাকে যা বলেছেন বলেছেন, আমার মাকে নিয়ে একটা কথাও বলবেন না। আপনাকে কে বলেছিল আমার বিয়ে ঠিক করতে? আমি বলেছিলাম? আপনি তো আমাকে তাড়াতে পারলেই বাঁচেন। পাপ করে আবার উঁচু গলায় কথা বলছিস, দেখ সবাই ছিছি করছে। কে কি বললো তাতে আমার যায় আসে না, আমি জানি আমি কোনো পাপ করিনি বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় তে। এদিকে সকাল সকাল বেগম এসে তেকে বিয়ের প্রস্তাব দেয়। তে এবার রেগে মেগে বলে ওঠে, আমার বিয়ে তুই ভেঙেছিস তাই না? আমার নামে দুর্নাম ছড়িয়েছিস। তোর মতো নর্দমার থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তোর জন্য আমি আমার মাকে হারিয়েছি, আর তোকে বিয়ে করবো? এক্ষুনি বের হ আমার বাড়ি থেকে বলেই আবারও ঘরে চলে যায় তে। তেকে বোঝাতে না পেরে চলে যায় বেগম। কিছুক্ষণের মধ্যেই তের বাসার সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে রুহি বের হয়েই মামনি মামনি বলে চিৎকার করতে করতে বাসার ভেতরে আসে। তে সৎ মা রুহির হাত ধরে বলে, এই মেয়ে, কই যাও তুমি? মামনির কাছে যাব। কে তোমার মামনি? তখনই পেছন থেকে নামজন বলে, তে তে ওর মামনি। তে কোথায়? হঠাৎ তের কানে আসে রুহি মামনি মামনি করছে, কিন্তু রুহি এখানে কিভাবে আসবে? এর মধ্যেই রুহি দরজায় এসে মামনি মামনি বলে ডাকতে শুরু করে। তে দ্রুত দরজা খুলতেই রুহি জড়িয়ে ধরে বলে, তুমি আমায় একা রেখে কেন চলে এসেছো? আমাকে ফাঁকি দিয়ে চলে আসলে, আমার কথা একবারও তোমার মনে হলো না মামনি? বলেই আবারও কান্না শুরু করে। আমার কোনো উপায় ছিল না মা, এ দেখো মামনি কোথাও যায়নি। নামজন এসে বলে, তে এতদিন তোমাকে জোর করেছি, আজ মন থেকে বলো জোর করছি না। তুমি এই এতিম মেয়েটার মা হবে, ওকে সন্তানের মতো ভালোবাসবে তে? স্যার, আমি টাকার বিনিময়ে এসব করতে পারবো না। পেছন থেকেই জাঙ্কুক বলে, আমায় বিয়ে করবে তে? একটু লজ্জাতে রুহির হাত ধরে বলে, স্যার আমার বাবার সাথে কথা বলুন, আমি রুহিকে নিয়ে ঘরে যাই। তে রুহি কিছু খায়নি, ওকে একটু খাইয়ে দেবে প্লিজ? আচ্ছা স্যার বলে রুহিকে নিয়ে ঘরে চলে আসে তে, আর তারপরে তাকে নিজ হাতে খাইয়ে দেয়। সেদিনই ওদের বিয়ে হয়ে যায়। জাঙ্কুকের রুমের বেলকনিতে বসে আছে তে আর জাঙ্কুক। রুহি বেডে ঘুমাচ্ছে, তে তাকে ঘুম লাগিয়ে দিয়েছে। তে, আমাদের বিয়েটা অস্বাভাবিক ভাবে হলো তাই না? আমি কখনো ভাবিনি এরকম কিছু হবে। জানেন তো, এই সব কিছু হয়েছে আমার প্রাক্তন বেগমের জন্য। দোয়া করি ও ভালো থাক। আমি মা না হয়েও মেয়ে পেয়ে গেলাম। জানেন, আমি কোনোদিনও মা হতে পারবো না, সবই মহান আল্লাহ তাআলার নিয়ামত। আমি তো এ কারণে ভেবেছিলাম কোনো সময় বিয়েই করবো না, কিন্তু দেখুন আজকে আমি সত্যি মেয়ে পেয়ে গেলাম যে আমাকে নিজের মায়ের মতো ভালোবাসে। কথাগুলো বলতে গিয়ে তের চোখে পানি ছলছল করছে। জাঙ্কুক তের চোখের পানি মুছিয়ে দেয়, কপালে একটা ভালোবাসার পরশিতে বলে, আমি জানি তে, আমি ভিকে ভালোবাসি। হয়তো তোমাকে মানতে একটু সময় লাগবে, কিন্তু আমি চাই তোমার সাথে মানিয়ে নিতে। আমি আশা করছি তুমি সেই সুযোগটা আমাকে দিবে। কি দিবা না? তে সম্মতি জানায় আর জাঙ্কুকের বুকে ঝাঁপিয়ে পড়ে। এবার আর তে আসতে কাঁদছে না, সে হাউমাউ করে কাঁদছে। তাকে আগলে রাখার কেউ যে আবার আসবে তার মায়ের পরে, এটাতে কোনো সময় ভাবেনি।
জাঙ্কুকও পরম আবেশে তেকে নিজের বুকের সাথে আগলে নেয় আর আবারও একটা চুমু দেয় তের মাথায়। আর এভাবে রুহি তার মা পেল, তে তার মেয়ে পেল, আর জাঙ্কুক পেল তার কিউট মিষ্টি নার্স বউকে। সো গাইস, আই মিস পাখিরা। যেটাই বলি না কেন, আমি জানি স্টোরিটাতে একটু রোমান্স নাই, তোমাদের কেমন লাগবে আমি জানি না, কিন্তু সব স্টোরিতে রোমান্সে মানায় এমনটা না। এই স্টোরিটা আমার কাছে অনেক ভালো লাগতো, মানে প্রথম শুরুর সময় ভালো লাগতো, আমি জানি না তোমাদের কেমন লাগবে। যাই হোক, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে যারা এখনো সাবস্ক্রাইব করোনি। সো আল্লাহ হাফিজ।